চ্যানেল 24 এর সংলাপ 24 এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় দেশের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা ইস্যু। আমাদের অতিথি হিসাবে আজ উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শহীদুল ইসলাম এবং গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান, বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়ার A.K.M রেজাউল করিম। আপনাদের দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। আমরা শুরুতে যদি শহীদুল ইসলামের কাছে যাই, যদি আজকে বিষয় নিয়ে যেটি বলছিলাম, যে বিষয়গুলো ঘটে যাচ্ছে, যেমন গত পরশুদিন বাংলাদেশ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যে ঘটনাটি ঘটলো, সেটি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আপনি যে বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত করলেন, যে গত পরশুদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটি আমরা বিভিন্ন গণমাধ্যমে যারা দেখেছি, বিভিন্ন ভিডিও ফুটেজে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি। আমি বলবো যে ঘটনাটি কাঙ্ক্ষিত ছিল না, তারপরেও যে ঘটনাটি ঘটছে এটিকে আমি খুব অস্বাভাবিক বলবো না। আপনি জানেন যে 1 বছর পার হয়নি যে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে একটি, কেউ বিপ্লব বলেন এটাকে, কেউ গণ অভ্যুত্থান বলেন, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি বিপ্লবের মধ্য দিয়ে একটি পরিবর্তন এসেছে। তো সেই পরিবর্তনের পরে দেশের মানুষের যে প্রত্যাশা ছিল একটি নতুন বাংলাদেশ পাওয়ার, বিগত 16 বছরে যারা দেশকে শাসন করেছে তাদের সাথে যারা যুক্ত ছিল, বিগত সরকারের সহযোগী যারা ছিল, যারা বিগত সরকারের নানা অনিয়ম, অন্যায়, জুলুমের সাথে সম্পৃক্ত ছিল, তো তাদের ব্যাপারে যে নানা ধরনের রিয়াকশন সমাজ থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে আমরা দেখছি। আপনারা জানেন নতুন সরকারটি গঠন হওয়ার পরে আমরা দেখেছি যে বিগত 16 বছরের যে শাসক বাংলাদেশে ছিল সেই দলটি আওয়ামী লীগকে নিবন্ধন স্থগিত করা হয়েছে। আমি বলবো আওয়ামী লীগ নিষিদ্ধ না হলেও তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং তার প্রেক্ষিতে আমরা ধরে নিয়েছিলাম যে সেই দলের সাথে যারা সম্পৃক্ত, সেই লুটপাটের সাথে যারা সম্পৃক্ত ছিল, দেশের 1,500-এর বেশি ছাত্র জনতাকে হত্যার সাথে যারা যুক্ত ছিল, 30,000 আহত লোকের রক্তের সাথে যারা যুক্ত ছিল, তারা খুব সহসাই মাঠে আসবেন এটি এদেশের মানুষ প্রত্যাশা করে না, এটি কাঙ্ক্ষিত নয়। আপনারা জানেন যে বিগত সরকারের অনেক মন্ত্রী মিনিস্টাররা বলেছিল যে এই সরকারের যদি পতন হয় তাহলে 5 লক্ষ লোক একদিনে মারা যাবে। এটি আপনারা সবাই সাক্ষী, এটি গণমাধ্যমে আসছে এই কথাগুলো। কিন্তু সেই পরিবর্তনের পরে যখন সরকার পালিয়ে গেল, তখন সে ধরনের কোনো ঘটনা আসলে বাংলাদেশে ঘটে নাই। তো আমি বলবো যে এদেশের মানুষ, এদেশের রাজনৈতিক দলগুলো, সেনাবাহিনী অত্যন্ত ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে, সহনশীলতার পরিচয় দিয়েছে, যার কারণে বড় কোনো ঘটনা ঘটতে পারতো সেখান থেকে দেশটি আপাতত আমরা দেখেছি সেফ হয়েছে। এরপরে যখন নতুন সরকার গঠিত হলো, নতুন সরকার আসবার পরে আমরা ধরে নিয়েছিলাম যে আস্তে আস্তে যে আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী যারা ডিসফাংশনাল হয়ে গিয়েছিল তারা আস্তে আস্তে ফাংশনাল হবে, দেশের আইন শৃঙ্খলা দ্রুতই স্বাভাবিক হবে। কিন্তু সেই জায়গায় আমরা কিছুটা ব্যত্যয় লক্ষ্য করেছি, কারণ এর কারণও রয়েছে। পুলিশ প্রশাসন বড় একটা ধাক্কা ভিতর দিয়ে গিয়েছে। তো যারা বিগত সরকারের আমলে যে পুলিশ প্রশাসনকে দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, সুতরাং সাধারণ মানুষের ক্ষোভ তাদের প্রতি থাকবে, যার কারণে সেটি স্বাভাবিক হতে সময় লাগবে। আর সেই রাজনীতির সাথে যারা যুক্ত ছিল তারা এখনই যদি মাঠে আবার নতুন করে একটি নতুন বয়ান তৈরি করে যদি নতুন সেই পুরানো রাজনীতিকে আবার রাজনীতিতে ফিরে আসতে চায়, মানুষের রিয়াকশনটা কিভাবে আসবে তার কিছু নমুনা আমরা হয়তো অল্প দেখেছি। যে এটিকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেছেন, একজন মুক্তিযোদ্ধার উপরে হামলা হয়েছে, এটি কেউ কেউ এটি বলতে চেয়েছে। আমি এটিকে এইভাবে দেখি না। আসলে আমি দেখি যে মানুষের ক্ষোভ, যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এখনো পুরোপুরি তারা শেষ করতে পারেনি, এখনো নিরসন হয়নি। সুতরাং এ ধরনের ছোটখাটো ঘটনা এটি আমরা স্বাভাবিক হিসাবেই দেখতে পারি। আর কিন্তু আমরা কোনো ওই যে অনেকে বলে মব জাস্টিস, মব, আসলে এটাকে মব হিসাবে দেখার কি সুযোগ আছে? তাহলে আমরা যে রাষ্ট্রীয় ভাবে যে মব হয়েছে বিগত 16 বছরে সেটাকে আমরা কি বলবো? সুতরাং আমার মনে হয় যে এই ঘটনাটি যতটুকু ঘটেছে একটু না ঘটলেও পারতো, কিন্তু যেটা হয়েছে, যে রিয়াকশনটা হয়েছে, এটিকে আমার মনে হয় যে এটি খুব বেশি অস্বাভাবিক করে দেখার সুযোগ নেই। ধন্যবাদ শহীদুল ইসলাম। আমি আবার আসবো আপনার কথার প্রসঙ্গে, বেশ কিছু প্রশ্ন জেগেছে, সেই প্রশ্নগুলো নিয়ে আসবো। তার আগে আমি রেজাউল করিম তার কাছে যেতে চাই। রেজাউল করিম, আপনি নিশ্চয়ই শহীদুল ইসলামের কথাগুলো শুনেছেন, আপনার ব্যাখ্যাটা কি? আমি শহীদ ভাইয়ের সঙ্গে পুরোপুরি একমত। শুধু এতটুকু যোগ করতে চাই যে আপনার এই যে 2024 সালে 5ই আগস্ট তারা মুক্তিযুদ্ধের কথা বলতে যে শিকার হয়েছেন, জি আমি আসছি সেখানে।
2024 সালের 5ই আগস্ট আমরা যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঠিক বলা যাবে না, কারণ রাষ্ট্রীয় যন্ত্র সাধারণ নিরস্ত্র জনগণের উপর বর্বরচিত হত্যাকাণ্ড চালিয়েছে, হাজার হাজার লোক পঙ্গুত্ব বরণ করেছে। এই রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা গত 2024 সালের 5ই আগস্ট পেয়েছি, সেই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য আজকে মুক্তিযুদ্ধের নামে একটা নতুন বয়ান তৈরি করা হচ্ছে, যে মুক্তিযুদ্ধ চলে গেল, মুক্তিযুদ্ধের চেতনা চলে গেল, এইরকম কিছু বয়ান তৈরি করে এই পূর্বাপর যে ফ্যাসিস্ট শক্তি তারা আবার রাজনীতি ফিরে আসার চেষ্টা করছে। আমি মনে করি গত পরশুদিনের যে ঘটনা, এই ঘটনা ব্যর্থতা সরকারের, কারণ সরকারের উচিত ছিল যারা এই কালো শক্তি, যারা দীর্ঘদিন ধরে মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে, মানুষের মানবাধিকার হরণ করেছে, মানুষের কোনো অধিকার বলতে ছিল না, তাদের পৃষ্ঠপোষকতার জন্য নতুন এক ধরনের সুশীল গোষ্ঠী তারা একটা নতুন বয়ান তৈরি করতেছে। আজকে এই 2025 সালে মুক্তিযুদ্ধের চেতনার কি ঘাটতি হয়েছে যে আজকে সেই মুক্তিযুদ্ধের চেতনার নামে আজকে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে হবে, আজকে আপনার নির্বাচনকে বাধাগ্রস্ত করতে হবে, আজকে বিভিন্ন ধরনের বয়ান তৈরি করা হচ্ছে। সুতরাং যারা এই দেশের মানে আপনার স্বাধীনতাকামী জনগণ, যারা দেশে সকল ধরনের অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক সব ধরনের অধিকার প্রতিষ্ঠিত দেখতে চায় এবং পূর্বের অবস্থায় ফেরত যেতে চায় না, তারা অবশ্যই এই অপশক্তিকে প্রতিহত করবে। আরেকটা জিনিস আপনাকে রাজীব ভাই মনে করে দিতে চাই, সিটিজেন অ্যারেস্ট বলতেও কিন্তু একটা অ্যারেস্ট আছে। আপনি যে কোনো কিছুকে মব হিসেবে কালার করতে পারেন না। আপনার এই যখন একটা অপশক্তি আপনার এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করে, তখন জনগণের অবশ্যই অধিকার আছে তাদেরকে পুলিশের সোপর্দ করার, এবং সেটি হয়েছে। আপনি দেখবেন যে ওখানে আপনার আমরা গণমাধ্যমে কোনো গায়ে হাত দেওয়ার বা কোনো আমরা ঘটনা দেখতে পাইনি। তাদেরকে আটক করে পুলিশের সোপর্দ করা হয়েছে এবং পুলিশ তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়েছে। আমার দৃষ্টিতে অ্যারেস্ট করার পর মামলা দেওয়ার আগে তাদেরকে আগেই মামলা করে অ্যারেস্ট করা উচিত ছিল, তাহলে এই ঘটনা আজকে দেখতে হতো না। আপনি বলছেন যে তাদের গায়ে হাত দেওয়া হয়নি, আপনি সেমনটি দাবি করছেন? আমি আপনার যে ভিডিও গণমাধ্যমে দেখেছি তাতে গায়ে হাত দেওয়ার কোনো ভিডিও আমি দেখতে পাইনি। তাদেরকে আটক করে আমরাও ভিডিও দেখেছি। রেজাল্টের সাথে আমি একটু অ্যাড করি, যেটি আপনি বলতে চাচ্ছেন যে গায়ে হাত দেওয়া মানে তাকে ওইখান থেকে ধরে ওইখান থেকে বের করে দেওয়া অথবা তাদেরকে অবরুদ্ধ করে রাখা, এই ঘটনাটি ঘটেছে। এটি আমি এটিকে বলতে চাই যে এটি কি খুব বড় ঘটনা। আর মুক্তিযুদ্ধের যে কথাগুলো আছে, যে মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে তারা বাধার সম্মুখীন হয়েছে, এটাই তো বলতে চাচ্ছেন। আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে দেখুন, বাংলাদেশে 1971 সালে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হবার পরে ঠিক 3 বছরের মাথায় এদেশে বাকশাল কারা কায়েম করেছে। এদেশে 30,000 মুক্তিযোদ্ধাকে কারা হত্যা করেছিল। এদেশের এরপরে আমরা যদি সেটা দেখি, সিরাজ শিকদার সহ 30,000 মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল, সেটি কারা করেছিল? মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যারা দাবি করে তারাই তো করেছিল। বিগত 16 বছরে যারা দেশ শাসন করেছে তারা মুক্তিযুদ্ধের স্লোগান দিয়েছে, চেতনার স্লোগান দিয়েছে, কিন্তু এখানে এই যে আয়নাঘর তৈরি করেছে, ক্রসফায়ারের নামে শত শত লোককে হত্যা করেছে, এরপরে শাপলা চত্বরের হত্যাকাণ্ড ঘটিয়েছে, পিলখানার হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এগুলো মুক্তিযুদ্ধের স্লোগান দিয়ে তারাই তো করেছে। এদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এগুলো কারা করেছে? আপনি কি বলতে চান যে যারা মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিরা এগুলো সবকিছু করবে, তারা লুট করবে, তারা হত্যা করবে, তারা আয়নাঘর তৈরি করবে, তারা জনমত দমন করবার মধ্য দিয়ে এই যে সন্ত্রাসী আখ্যা দিয়ে এদেশের সাধারণ জনগণকে, মুক্তিকামী জনগণকে হত্যা করবে, এগুলোর লাইসেন্স কি মুক্তিযুদ্ধের চেতনা দিয়েছে? শহীদুল ইসলাম, এগুলো কারা ঘটিয়েছে? যে অভিযোগগুলো আনছেন তারা কারা? তারা হচ্ছে বিগত এই 16 বছর যারা শাসন করেছে, এদেশের 16 বছর যারা শাসন করেছে, এদেশের 24,000 কোটি টাকা এদেশের ব্যাংক থেকে বিদেশে পাচার হয়ে গিয়েছে। হয়েছে কিনা, এটা কারা করেছে? এটা কি যারা মুক্তিযুদ্ধের সরকারের কথা বলে, দাবি করে, যারা চেতনা মুক্তিযুদ্ধের চেতনা সরকার, তারাই তো করেছে। যারা এই যে আয়নাঘর তৈরি করেছে, আয়নাঘরের নামে বন্দিশালা, এটা কারা করেছে? মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা দাবি করে তারা করেছে। 30,000 মুক্তিযোদ্ধাকে স্বাধীনতার পরে যারা হত্যা করেছিল সেই সময়,
তারা মুক্তিযুদ্ধের পক্ষে সরকার ছিল, তাহলে এই অন্যায় গুলো করবে সেগুলো বলবার, তাদেরকে বিচারের আওতায় আনবার কোনো সুযোগ দেশে থাকবে না। তাদের বিরুদ্ধে কথা বললে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, চেতনার বিরুদ্ধে কথা হবে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা হবে। এই বয়ান তৈরি করে এদেশের সাধারণ মানুষকে, এদেশের মুক্তিকামী জনতাকে, যারা বছরের পর বছর নির্যাতন নিষ্পেষণ চালিয়েছে, এদেশের ভালো মানুষগুলোকে অপরাধী তৈরি করেছে, আর অপরাধীদেরকে তারা এদেশের ভালো মানুষ হিসেবে তৈরি করবার জন্য, বয়ান তৈরি করবার জন্য, সেই বয়ানকে বাস্তবায়ন করবার জন্য মানে তাদেরকে সাপোর্ট দিয়ে গেছে একেবারে অন্ধের মতো। সেগুলো আমরা দেখেছি বিগত দিনে। সুতরাং এখন কথা বললেই কিছু আমরা যারা আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে যায়, তারা বিভিন্ন নামে আসে, তখন কথা বলতে গেলেই একটা মানে সুতা হাজির করেন যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির উপরে হামলা আসছে। এগুলো আসলে গ্রহণযোগ্য নয় আমি মনে করি। তো এজন্য যারা মুক্তিযুদ্ধের পরে এই কাজগুলো করেছে, আমার মনে হয় যে প্রত্যেকের ধরে ধরে যে কি কি অন্যায় হয়েছে, কারা কারা করেছে, এটা মুক্তিযুদ্ধের নামে হোক বেনামে হোক, তাদেরকে বিচার আওতায় আনা উচিত। এবং এই মুক্তিযুদ্ধকে একটা দলের সম্পদ হিসেবে ব্যবহার করতে দেওয়া উচিত নয়। এটি করার কারণে আমরা যদি ধরে নেই এদেশের স্বাধীনতার আন্দোলনের পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা আছে, অস্বীকার করবার সুযোগ নেই। কিন্তু এদেশে বাকশাল কে কায়েম করেছে, গণতন্ত্রকে হত্যা কে করেছে, সেই কথাটি বলবেন না? সেই চ্যাপ্টারটা কি বাদ দিয়ে দিবেন আপনি আমাদের ইতিহাস থেকে? সেই ইতিহাসটাও তো রাখতে হবে। স্বাধীনতা আন্দোলনের ভূমিকা আছে, আবার এদেশে বাকশাল কায়েমেও তিনিই করেছেন, এই কথাগুলো আসতে হবে। আওয়ামী লীগ বিগত 16 বছরে যে অন্যায় গুলো করেছে সেগুলো আনবেন না আপনি? সেগুলো বললেই যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে হয়, আওয়ামী লীগ শুধুমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের আর এদেশের সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের বিপক্ষের, এটি কি প্রমাণ করতে চান কিনা? এদেশের আওয়ামী লীগ এটি প্রমাণ করতে চায়। সুতরাং সেটি প্রমাণ করবার সুযোগ আর নাই বাংলাদেশে। আপনি বলতে চাচ্ছেন মুক্তিযুদ্ধ প্রতিটা দলের, বাংলাদেশের এখন যারা রাজনীতিতে আছে প্রতিটা দলেরই সম্পদ মুক্তিযুদ্ধ, সেটি কি মনে করেন? শহীদুল ইসলাম, অবশ্যই আমি সেটি মনে করি যে মুক্তিযুদ্ধটা এদেশের সাধারণ মানুষের অর্জন। সেই অর্জনটাকে একটি দল কুক্ষিগত করতে চেয়েছিল এবং এই 16 বছর কুক্ষিগত করে রেখেছিল, যার প্রতিদান তারা পেয়েছে। আমি শহীদ ভাইয়ের সঙ্গে আরেকটা কথা যোগ করতে চাই। আমরা যারা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম, যাদের মুক্তিযুদ্ধের সময় জন্ম হয়, তারা তাদেরকে আপনার রাজনৈতিক মতপার্থক্যের কারণে স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়া, এটাও একটা আপনার মুক্তিযুদ্ধের চেতনা বিক্রির সমতুল্য বলে আমি মনে করি। আজকে দেখা যাচ্ছে যে যারা 71 পরবর্তী প্রজন্ম, এদেরকেও পাকিস্তানি বলে গালাগালি করা হচ্ছে, এদেরকেও স্বাধীনতা বিরোধী বলে গালাগালি করা হচ্ছে। এইটা কিন্তু খুবই অগ্রহণযোগ্য। কারণ আমি মনে করি এই 71 সালের 16ই ডিসেম্বরের স্বাধীনতার পরবর্তী সময় যারা বাংলাদেশে আছেন, আপনার শেখ মুজিবুর রহমান সাহেব, উনি স্বাধীনতা বিরুদ্ধে দালাল আইন করেছিলেন, দালাল আইনে বিচার করেছেন। তারপরে আপনার উনি যখন দেখেছেন যে এই বিচার প্রশ্নবিদ্ধ, উনি নিজেই এই দালাল আইন বাতিল করেছেন বা এই বিচারকে অকার্যকর ঘোষণা করেছেন। এবং পরবর্তী সময়ে আপনার কেউই আর পাকিস্তানপন্থী বলতে যদি কেউ পাকিস্তানপন্থী এখনো থাকে, তাদের বিরুদ্ধে সরকার রাষ্ট্রদ্রোহী বা মূলক ব্যবস্থা নেই। কিন্তু আজকে কোনো একটি রাজনৈতিক দলকে বা রাজনৈতিক দলের একটি অংশকে স্বাধীনতা বিরোধী বলে গালাগালি করা এবং স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে রাজনৈতিকভাবে কোণঠাসা করার যে প্রচেষ্টা, সেটাকে এখনই আপনার মোকাবেলা করার সময় এসেছে এবং এটাকে অবশ্যই বন্ধ করতে হবে। আজকে একটা সুখী, সুন্দর, প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে আপনার একটি ঐক্যবদ্ধ বাংলাদেশের কোনো বিকল্প নেই। তবে আমি শহীদ ভাইয়ের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, যারা এই গত 16 বছর নয় শুধু, বা এর আগেও যেসব রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, যেসব ফৌজদারি অপরাধ হয়েছে, সেই সব ফৌজদারি অপরাধকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সরকারের নৈতিক দায়িত্ব। আমি যে প্রশ্নটি শহীদুল ইসলামের কাছে করেছিলাম যে মুক্তিযুদ্ধ কি সব দল মনে করে কিনা যে এটি সবারই সম্পদ, আমি আপনার কাছে ওই একই প্রশ্ন জিজ্ঞেস করতে যাচ্ছি। আপনার দেখা মতে, আপনি নিজেও একটি দলকে ওন করেন, একটি দলের সঙ্গে জড়িত, আপনারও মনে হয় বাংলাদেশের সব দলই মুক্তিযুদ্ধকে নিজের সম্পদ বলে মনে করেন? বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল মুক্তিযুদ্ধকে ওন করতে না পারে, তার তো বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। কিন্তু আপনার আরেকটি দল সার্টিফিকেট দিল বা আরেকটি গোষ্ঠী সার্টিফিকেট দিল আপনার যে অমুক স্বাধীনতা বিরোধী, অমুক স্বাধীনতাকে ওন করে না, এই সার্টিফিকেট তো গ্রহণযোগ্য না।
আমি ওন করি কি করি না সেটা আমার কার্যক্রমই প্রমাণ করে। আজকে শহীদ ভাই যেটা বলে গেলেন যে মুক্তিযুদ্ধের মানে এটা না যে আপনার শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম স্থপিত হওয়া সত্ত্বেও উনি যে বাকশাল করেছেন সেটাও তো সত্য, উনি যে 30,000 মুক্তিযোদ্ধাকে হত্যা করেছেন সেটিও তো সত্য, এবং আপনার রক্ষী বাহিনীর নামে মুক্তিযোদ্ধাদেরকে নির্যাতন করা, আমার আত্মীয় স্বজনও এই মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও আপনার এই রক্ষী বাহিনী নির্যাতনের শিকার হয়েছে। এগুলো সবই কিন্তু ফৌজদারি অপরাধ। আজকে আপনি দেখেন মেজর জলিল বীরোত্তম খেতাব পাননি কেন? উনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হুঙ্কার তুলেছিলেন এবং উনি বাংলাদেশের প্রথম রাজবন্দী যাকে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান তোলায় শুধু তাকে মানে এই খেতাব থেকেই বঞ্চিত করা হয়নি, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে দীর্ঘদিন জেলে থাকতে হয়েছে এবং শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরেই উনি জেল থেকে মুক্তি পেয়েছেন। তো কাজী আজকে আপনার যারা মুক্তিযুদ্ধের কথা বললি, যাদের দরদ উতলে পড়ে, আপনার এই যে 15ই আগস্টের হত্যাকাণ্ডে যেসব বীর মুক্তিযোদ্ধারা ছিলেন, এইসব বীর মুক্তিযোদ্ধাদের তো ফাঁসি আওয়ামী লীগের আমলে হয়েছে। সেগুলো যদি ফৌজদারি অপরাধ হয়ে থাকে তাহলে শেখ মুজিবুর যেসব হত্যাকাণ্ড ঘটিয়েছেন, নির্বাচনে যে ব্যাপক কারচুপি করেছেন 73 সালে এবং সংবিধানকে বারবার ছিন্ন ভিন্ন করেছেন, তাহলে তার বিচার কে করবে? এবং এগুলো সবই আজকে ইতিহাসের অংশ। ইতিহাস কিন্তু কখনো এক পেশে হয় না, সবকিছু মিলিয়ে ইতিহাস। আপনার আজকে 54 বছর পরেও আপনি স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি নিয়ে আপনি বিচার করেন। আপনার এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব বিচারিক হত্যাকাণ্ড হয়েছে, আপনার সাক্ষীদেরকে গুম পর্যন্ত করা হয়েছে, সাক্ষীদেরকে আপনার মিথ্যা সাক্ষীর জন্য বিভিন্ন ধরনের অর্থনৈতিক সুবিধা দেওয়া হয়েছে, আপনার যারা আসামি ছিলেন তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়নি, তাদেরকে আপনার মানে কল্পিত বিচারের মাধ্যমে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। আজকে এগুলো সবকিছুই আপনার চ্যালেঞ্জ করার, এগুলোকে আপনার আইনগতভাবে এগুলো মোকাবেলা করার আজকে সময় এসেছে। যেটি জানতে চাচ্ছিলাম যে লতিফ সিদ্দিকীকে আওয়ামী লীগ সরকারও জেলে পাঠিয়েছিল, এই সরকারও জেলে পাঠালো, তাহলে কি মনে হয় যে আওয়ামী লীগ সরকার তখন তাকে যে জেলে পাঠিয়েছিল এটা কি সঠিক ছিল? দেখুন, তাকে কি জন্য জেলে পাঠিয়েছিল সেটা কি আপনার জানা আছে? সে তৎকালীন সময় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে নাই, তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলের বিরুদ্ধে একটা কথা বলেছিল, যার কারণে তাকে জেলে যেতে হয়েছে। এর মানে সে আওয়ামী লীগের বিপক্ষে ছিল না। আওয়ামী লীগের লুটপাট, চুরি ডাকাতি, হত্যা, এদেশে টাকা পাচার, এর বিরুদ্ধে কোনো কথা বলে নাই। এই কথা বলার কারণে তাকে জেলে নেয় নাই, তাকে জেলে নিয়েছে অন্য একটি কারণে। সুতরাং তিনি যে আদর্শকে ধারণ করতেন, যে বিশ্বাস তিনি লালন করে, সেটি এখনো আছে, আগেও ছিল। সুতরাং এটি দিয়ে তাকে বিচার করা যাবে না। আর মুক্তিযুদ্ধের যে বিষয়টি আপনি বললেন, যে মুক্তিযুদ্ধের সবাইকে দেশ, সব মানুষ কি, সব দল কি মুক্তিযুদ্ধকে ধারণ করে নিলে? স্বাধীনতার 54 বছর পরেও আমরা সেই বয়ানকে এখনো ফেরি করতেছি। এদেশের আপনি মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে, স্বাধীনতার পক্ষে বিপক্ষে, এটি আপনি কিভাবে বিচার করবেন বলেন? যারা স্বাধীনতার পক্ষের কথা বলে তারা এদেশের সবচেয়ে বড় ডাকাতি, বড় ব্যাংক লুট, হত্যাকাণ্ড, সন্ত্রাসের সাথে তারা জড়িত। আর যাদেরকে আমরা বুঝাতে চাচ্ছি একটা বয়ানের ভিত্তিতে যে একটা দলকে স্বাধীনতার বিপক্ষে বলে তাদেরকে ব্র্যাকেট বন্দি করার চেষ্টা করতেছি, তাদের কি কোন দুর্নীতির প্রমাণ আপনি দিতে পারছেন? স্বাধীনতার এত বছর পরে দেশের রাষ্ট্রের বিপক্ষে একটা কাজ করছে, একটা প্রমাণ দিতে পারবেন? একটা প্রমাণ দিতে পারবেন না। প্রমাণ ভিত্তিক কোন তথ্য তাদের কাছে নাই, যারা বলে এটা তাদের কাছে নাই। তারা একটি বয়ানকে ফেরি করে একটা দলকে স্বাধীনতার বিপক্ষে ঘোষণা দিয়ে তাদেরকে নানাভাবে ব্র্যাকেট বন্দি করে তাদেরকে নির্যাতন নিষ্পেষণ করবার একটি রাস্তা তৈরি করার জন্য এই কাজগুলো করতে। সুতরাং স্বাধীনতার 54 বছর পরে স্বাধীনতার পক্ষে শক্তি তারাই যারা দেশ গঠনের জন্য যারা কাজ করে, দেশপ্রেমিক, তাদেরকে আমরা স্বাধীনতার পক্ষে শক্তি পাবো। আর যারা দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করে, কোনো বিপদ দেখলে বিদেশে পালিয়ে যায়, তারা হচ্ছে স্বাধীনতার বিপক্ষে শক্তি। এটি আপনাদেরকে আমাদেরকে বলতে হবে। এই সত্যটি যদি না বলি তাহলে এটি সাধারণ মানুষের সাথে আমার মনে হয় জুলুম করা হবে। আচ্ছা, আমি একটি বিষয় জানতে চাচ্ছি। আপনি যেটি বলছিলেন, একটি দলের কথা বলছিলেন যে বিগত সরকারে যারা ছিলেন তারা একটি দলকে স্বাধীনতা বিরোধী বানাতে চেয়েছেন, সবসময় আগেও চেয়েছেন বা এখনো চাচ্ছেন, কিন্তু তাদের পক্ষ থেকে কি কখনো দাবি করা হয় যে না, আমরা স্বাধীনতা বিরোধী না, আমরা বরঞ্চ স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, আমাদের দল এমন এমন নেতা আছেন যারা মুক্তিযুদ্ধ করেছেন, এইভাবে কখনো কি তারা সামনে এসে দাবি করছেন? আমার তো জানা মতে তারা শুধু
আপনি যাদেরকে বললেন দাবি করে নাই, তাদের সাবেক 2জন আমির, এই বর্তমান আমির সহ 3জন আমির এই 3বার এটা নিয়ে বক্তব্য দিয়েছেন এবং বিভিন্ন মিডিয়ার সামনে বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যগুলো যদি আপনি দেখেন তাহলে দেখবেন এখন আমরা যে বয়ানের ভিত্তিতে তাদেরকে বিরোধী বানাই, 1971 সালে স্বাধীনতার মানে দেশ বিভাগের বিপক্ষে অনেকে ছিলেন, সেটি সঠিক কি বেঠিক সেটি বিচার আমরা নাও যদি করি, এখন যারা এই দেশ বিভাগের বিপক্ষে ছিলেন তারাও স্বাধীনতার পক্ষের কথা বলছেন এসে, কিন্তু তারা এই লুটপাটের সাথে সংযুক্ত হয়েছেন। ওই যে একটা কথা প্রচলিত আছে, হলো যে আওয়ামী লীগ এমন একটা মেশিন, সেই মেশিনের মধ্যে রাজাকার ঢুকলেও মুক্তিযোদ্ধা হয়ে যায়, আর জামাত ইসলামী এমন একটা দল, সেখানে যত স্বাধীনতা পক্ষের শক্তি আছে তারা আসলেও তারা রাজাকার। আপনি দেখছেন যে সেটি, এই কথাটি আসলে এমনি এমনি আসলে এই কথাটি সত্য যে জামাত ইসলামের পক্ষে আপনি এই বিগত সরকার, ফ্যাসিবাদী সরকারের যে 16 বছর, তারা একটা জরিপ চালিয়েছিল, দেখবেন 10,000 রাজাকারের তালিকা তারা করেছিল। 10,000 রাজাকারের মধ্যে 8,030 জন ছিল আওয়ামী লীগের ভিতরে, এরপরে বিএনপির ভিতরে ছিল 2,000 সামথিং, আর জামাতের ভিতরে ছিল মাত্র 70 জন। সে তালিকাটা বিগত সরকারের করা। এখন যদি আপনি রাজাকার বলেন তাহলে কাদেরকে আগে বলবেন? এখন প্রমাণ ছাড়া আমরা একটি বক্তব্যের উপরে ভিত্তি করে যদি এই দেশের মধ্যে বিভক্তি তৈরি করি তাহলে দেশ পিছিয়ে যাবে। কারণ আমরা 54 বছরের সেই গাল গল্প দিয়ে এখনো মানুষের ভিতরে বিভক্তি তৈরি করতে চাই। আমরা বর্তমানে যারা বাস্তব জীবনকে, মানুষের বাস্তব কাজের মধ্য দিয়ে তাদেরকে বিচার করতে চাই না। ভালোকে আমরা ভালো বলি না, আর খারাপকে খারাপ বলি না, যার কারণে আমাদের সমাজে এত ধরনের নানা ধরনের সংকট তৈরি হয়েছে। এই যে চুরি ডাকাতি করবার সুযোগ কিভাবে পায়? আপনি যদি ভালোকে ভালো বলতেন আর চোরকে চোর বলতেন, আমাদের গণমাধ্যম সেই কাজটি করতে পারে না বিগত দিনে। আমরা দেখেছি যে বিগত সরকারের আমলে শেষের দিকে, পতনের কয়েকদিন আগে দেশের বেশ কিছু গণমাধ্যম ব্যক্তিত্বদেরকে নিয়ে তারা একটা সংবাদ সম্মেলন করেছিল। সেখানে আমরা দেখেছি যে সেই অনেক পত্রিকার সম্পাদক, বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব বিগত ফ্যাসিবাদী সরকারকে টিকিয়ে রাখার জন্য কি ধরনের বক্তব্য দিয়েছে। এর মানে হলো তারা ভালোকে ভালো তো বলেই নাই, বরং ভালোকে খারাপ বলেছে আর খারাপকে ভালো করবার চেষ্টা করেছে তাদের বক্তব্যের মধ্যে দিয়ে, তাদের বয়ানের মধ্যে দিয়ে, তাদের নিউজের মধ্যে দিয়ে, তাদের গণমাধ্যমের বিভিন্ন সংবাদ প্রচারের মধ্যে দিয়ে, যার কারণে হাসিনা এই ফ্যাসিবাদের দানবে পরিণত হয়েছিল, যার জবাব এদেশের মানুষ দিয়েছে। সুতরাং আমার মনে হয় যে আগামী দিনে এদেশের মানুষের কাজ দেখে, তাদের আচরণ দেখে এটা বিচার করবে কে ভালো, কে স্বাধীনতার পক্ষে আর কে বিপক্ষে, সেটি আমার মনে হয় যে বিচার করবার সময় এসেছে এখন। ধন্যবাদ। রেজাউল করিম, যেটি বলছিলেন যে ব্যাখ্যাটি শহীদুল ইসলাম দিচ্ছিলেন, যে আমরা কিন্তু দেখেছি সম্প্রতি সময়ে আপনি যেই দলের সঙ্গে যুক্ত বা যেই দলের রাজনীতির সঙ্গে যুক্ত, সেই দলের অনেক নেতাও জামাতকে স্বাধীনতা বিরোধী বলে উল্লেখ করছে বা বক্তব্য দিচ্ছেন। আপনি কি বলবেন? দল হিসেবে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি বাংলাদেশের স্বাধীনতার শুধু ঘোষণাই দেননি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। এবং আপনারা জানেন যে বিএনপিতে অসংখ্য মুক্তিযোদ্ধারা আপনার রয়েছেন যারা এই দলের সঙ্গে আছেন। কিন্তু 1978 সালে যখন আপনার বিএনপি গঠিত হয়, আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু একটি দ্বিধা বিভক্ত জাতিকে নিয়ে দল গঠন করেন। উনি ডানপন্থী, বামপন্থী, উদারপন্থী, মধ্যমপন্থী সব দলের সমাবেশ ঘটিয়ে কিন্তু উনি প্রথমে জনদল এবং পরবর্তীতে আপনার বিএনপি গঠন করেছিলেন। এবং সেই বিএনপিতে সমস্ত অনেকে যোগ দিয়েছিলেন, আওয়ামীপন্থীও অনেকে নিয়েছিলেন। জি, কাজী আমি বা আমার দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশকে একতাবদ্ধ করতে চেয়েছিলেন, ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, এবং আপনার এই যে মুক্তিযুদ্ধের যে চেতনার ব্যবসা, এই ব্যবসাটি কিন্তু উনি বন্ধ করতে চেয়েছিলেন। এবং এই ব্যবসার সঙ্গে আপনার আসলে বিএনপি জড়িত না। বিএনপি মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করে না। বিএনপি চায় যে আপনার দেশের সকল জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনিও বলেছেন যে যদি ভবিষ্যতে আল্লাহ রহমতে আপনার বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যায়, উনি সমস্ত দলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করবে। এখন বিচ্ছিন্নভাবে আপনার বিএনপি অনেক বড় দল, কিছু কিছু নেতা মানে অনেক ধরনের বক্তব্য রাখেন। কিছু বক্তব্য আছে যে আপনার তাদের নিজস্ব এজেন্ডা, তাদের নির্বাচনী এলাকাকে জনগণের সঙ্গে তাদেরকে ডিল করতে হয়, সেই বিষয়গুলো তো আসলে জাতীয় পর্যায়ের রাজনীতিতে আলোচ্য বিষয় নয়। আপনারা দেখবেন যে ইতিপূর্বে একজন নেতাকে বিএনপি শোকজ করে, পরবর্তী তাকে 3 মাসের জন্য দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেয়। আপনার এটা হচ্ছে একটা সিগন্যাল যে আপনার
মানে আপনার এই চেতনার ব্যবসা এই দলে আসলে আপনার করা যাবে না। আপনি যার কথা বললেন তার অপরাধ কি ছিল রেজাউল করিম? যে শোকজটি আপনার বিএনপির পক্ষ থেকে করা হয়েছে, সেই চিঠিটি গণমাধ্যমে এসেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। ওখানে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে উনি আপনার এই জুলাই বিপ্লব এবং যোদ্ধাদের বিরুদ্ধে কুরুচিকর বক্তব্য এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা সহ বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছিলেন। এবং সেই বক্তব্যের যে ভিত্তি ছিল যে উনি একজন মুক্তিযোদ্ধা, মানে একজন মুক্তিযোদ্ধার কোনো পাপ নেই, একটা মুক্তিযুদ্ধ যা করবে তাই যায়। বিষয়টা এরকম না। আপনার একটা মুক্তিযুদ্ধ যদি আপনার এই ফ্যাসিস্ট সরকারের দোসর থেকে থাকে, তারা যদি এই যে শহীদ ভাই যে উল্লেখ করলেন যে গুম খুনের সঙ্গে যদি তারা জড়িত থাকে, তারা যদি আপনার এই মায়ের বুক খালি করে থাকে, তারা যদি রাতের ভোটের সঙ্গে জড়িত থাকে, তারা যদি 154 জন সংসদ সদস্য যারা বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার যে নাটক, সেই নাটক যারা করতে পারে তার সঙ্গে যদি জড়িত থাকে, তারা কিন্তু সবাই শুধু কার্যবিধিতে না, ফৌজদারি দণ্ডবিধিতেও তারা অপরাধী, এবং এদের বিরুদ্ধে আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি। তো রেজাউল করিম, এটাও তো দেখেছি এই জুলাই আগস্টের আন্দোলনে উনার যে ভূমিকা ছিল, উনি যেভাবে গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এই ছাত্রদের পক্ষে আন্দোলনের পক্ষে যেভাবে উনি ভূমিকা রেখেছেন, বক্তব্য দিয়েছেন, সেইভাবে কিন্তু বিএনপির অনেক নেতাকে কিন্তু এইভাবে আমরা দেখি না এইভাবে বক্তব্য দিতে বা সরাসরি ছাত্রদের পক্ষ নিতে। রাজীব ভাই, এইটা কিন্তু আপনাকে একটু খেয়াল করতে হবে। আপনি জুলাই মাসে নিশ্চয়ই বাংলাদেশে অবস্থান করেছেন এবং নিজে আপনার এটা প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছেন। আপনার এই জুলাইয়ের আন্দোলন যখন দানা বাঁধা শুরু করলো, আপনার শেখ হাসিনা নিজে আসাদুজ্জামান খান কামালকে নির্দেশ দিয়েছেন যে তাদেরকে গ্রেপ্তার করার জন্য, এবং বিএনপির অনেক নেতৃবৃন্দ আপনার গ্রেপ্তার হয়েছেন, জেলে পতিত হয়েছেন, এবং যারা বাইরে ছিলেন তারা কিন্তু আপনার এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। মিডিয়াতে আপনার কথা বলার কি সুযোগ ছিল জুলাই মাসে? আপনার বৃষ্টির মতো গুলিবর্ষণ হতে ছিল। আপনার নিশ্চয়ই খেয়াল আছে জুলাই মাসে আপনার খুব রাফ ওয়েদার ছিল, সেই ওয়েদারের মধ্যেও আপনার পুলিশ কিন্তু তাদের গুলিবর্ষণ থামায়নি, আপনার হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করতেছিল। আপনার বিএনপির নেতৃবৃন্দ যারা ছিলেন সেই সময় জেলের বাইরে, তারা আপনার কর্মীদেরকে সংঘবদ্ধ করে এই ছাত্রদের নেতৃত্বে আপনার এই আন্দোলনকে তারা ব্যাকআপ করছিলেন। আমি মনে করি যারা বাইরে ছিলেন, বিএনপির এমন কোনো নেতা নেই যারা আপনার এই আন্দোলনের বাইরে ছিলেন, কারণ এটা কিন্তু স্বয়ং জনাব তারেক রহমান সাহেব আপনার লন্ডন থেকে মনিটর করেছেন কোথায় আন্দোলন হচ্ছে, কোথায় আন্দোলন হচ্ছে না, কি সমস্যা আছে, কি ব্যাকআপ দেওয়া প্রয়োজন, কিভাবে এগুলো আপনার জনাব তারেক রহমান এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ আপনার এই নেতৃত্ব দিয়েছিলেন। এবং সেটা আমার ব্যক্তিগতভাবে আল্লাহর রহমতে আপনার নিজেও সেটা আপনার জানার এবং দেখার সুযোগ আমি পেয়েছি। কাজী ফজলুর রহমান সাহেব বক্তব্য দিয়েছেন, সেটা আমি অস্বীকার করি না, কিন্তু ফজলুর রহমানের মতো অনেক লোকই সৌভাগ্যবান ছিল না। আপনি চিন্তা করেন যে ধরেন আপনি তো চ্যানেল 24, এটা একটা বাংলাদেশের অনেক বড় গণমাধ্যম, আপনার কতজন বিএনপির লোক আপনার এই যে টক শোতে আসার সুযোগ পেয়েছে, এবং একতরফা ভাবে টক শো হয়েছে জুলাই মাসে, এবং বিএনপির নামেও দুই একজন যারা এসেছে তারা সেন্সর কথাবার্তা বলেছে, তারা কিন্তু আপনার আন্দোলনের যে স্পিড, সেই স্পিড কিন্তু গণমাধ্যমে তুলে ধরার সুযোগ পায়নি। কাজেই আপনার ফজলুর রহমান সাহেব ভূমিকা রেখেছেন, অন্যরা এইভাবে ভূমিকা রাখতে পারেননি। আমি কিন্তু বিষয়টি সেভাবে দেখছি না। আমি দেখছি যে ফজলুর রহমান সাহেব সৌভাগ্যবান, কাজে উনি মিডিয়ার সামনে আসতে পেরেছেন বা প্রকাশ্য নেতৃত্ব দিতে পেরেছেন। অন্যান্য যারা, তাদের প্রতি সরকারের হিংস্র চাপ ছিল। আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে আমাদের রুহুল কবির রিজভী ভাইকে প্রেস ক্লাব থেকে অ্যারেস্ট করা হলো, এরকম আর কি। আপনার সবাই তো আর ফজলুর রহমানের মতো সৌভাগ্যবান না। ফজলুর রহমান সাহেবের কথা আসলো তো, আসলে ফজলুর রহমান সাহেব হ্যাঁ পক্ষে বিপক্ষে ছিল, সেটা আপনার দৃষ্টিতে কতটুকু ছিল সেটি আপনি জানেন, আমাদের চোখে যতটুকু এসছে আমরা দেখেছি। এটা যদি তিনি থেকে থাকেন ছাত্রদের আন্দোলনের পক্ষে, তাহলে কি তিনি এই কথাটি বলতে পারেন যে 5ই আগস্টের যে পরিবর্তন এটা একটি কালো শক্তি ঘটিয়েছে, সেই কালো শক্তিটা কারা তার পরিচয়টাও তিনি দিয়েছেন। এর মানে কি তিনি এর পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? এটা দিয়ে কি প্রমাণ হয়? এটাকে কালো শক্তির বিজয় বলে তিনি চিহ্নিত করেছেন 5ই আগস্টের এই বিজয়কে। সুতরাং এইটা সে অতীতে কি করেছে কি না করেছে, তার অতীত অনেক লম্বা অতীত। তিনি আওয়ামী লীগ, ছাত্রলীগ করেছেন, যুবলীগ করেছেন, কৃষক লীগ করেছেন, কৃষক শ্রমিক জনতা লীগ করেছেন, এরপরে বিএনপি করছেন, অনেক কিছু করেছেন তিনি। আবার এখন যে বক্তব্য, সেই বক্তব্যটিও শুনলেন তিনি এখন কি করতেছেন। সুতরাং তিনি মুখে যদি কিছু বলে থাকেন, সর্বশেষ তার বক্তব্যের মধ্যে দিয়ে সে নিজেই তিনি সেটা এক্সপান্স করে দিয়েছেন। তিনি 5ই আগস্টের বিপ্লবকে, এই বিজয়কে তিনি মনে প্রাণে ধারণ করেন না, মেনে নেন নাই।
শহীদুল ইসলাম, একটি কথা ছোট্ট করে আপনি যদি সংক্ষেপে উত্তর দেন, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। রেজাউল করিম যেটি বলছিলেন যে বিএনপির ব্যাপক ভূমিকা ছিল 5 আগস্ট পট পরিবর্তন বা জুলাই আন্দোলনে, ওনার সব নেতা নেত্রী যেভাবে ভূমিকা রেখেছেন, উনি বলছিলেন যে শুধু ফজলুর রহমান না, সব নেতাই ভূমিকা রেখেছিলেন, তার দল ভূমিকা রেখেছিল। কিন্তু এই যে বর্তমান যারা ছাত্র সমন্বয়ক বা এনসিপির নেতৃত্ব, এমনকি জামাতের অনেক নেতা বলতে চান যে আসলে বিএনপি কে ওইভাবে বা বিএনপি বিগত দিনে যে আন্দোলন করেছেন সেই আন্দোলন খুব একটা সফল হয়নি, যে সফলতা পেয়েছে ছাত্রদের মধ্য দিয়ে। আপনি কি বলবেন? না, যে কথাটি আপনি শেষে বললেন যে এই আন্দোলনটি ছাত্রদের হাত ধরে সফলতা এসেছে, এটা তো সত্য। এ ব্যাপারে তো দ্বিমত কারোই নাই, বিএনপিরও নাই, আমাদেরও নাই। কিন্তু আন্দোলনের পিছনে কারা কাজ করেছেন, এই বিগত দিনে আন্দোলনের পাটাতনটি কারা তৈরি করেছেন, এটা তো একটা এই ব্যাপারে তো একটা বক্তব্য আছে। এই আন্দোলনের যে সফলতাটা শুধু 1 মাসের না, দীর্ঘদিন আন্দোলন হয়েছে, কিন্তু আন্দোলনের নেতৃত্বটা সর্বশেষ ছাত্ররা দিয়েছেন, এটি সত্য। এরপরে এখন কে কোথা থেকে ভূমিকা রাখছে, সেই সব ভূমিকাগুলোকে আমরা জানি না। এখন এটা অনেকে বলতে চাচ্ছেন, দাবি করতে চাচ্ছেন, সেটা তাদের ব্যাপার, রাখতেই পারে। যেমন আজকে আমরা দেখেছি যে দেখেন আন্দোলনের একটা পর্যায়ে এসে কয়েকজন সাংবাদিক নিহত হলেন। আমাদের সায়েন্স ল্যাবরেটরিতে তাহির জামান প্রিয় নামে একটা ছেলে শহীদ হলেন সেখানে। আমাদের যাত্রাবাড়িতে হাসান মেহেদী নামে আরেক সাংবাদিক নিহত হলেন। সিলেটে আরেকজন সাংবাদিক তুরাব আলী নিহত হলেন। এর জন্য আমরা যখন এই সাংবাদিক হত্যার প্রতিবাদে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা যখন এখানে রাস্তায় নামলাম, তখন এর পাল্টা প্রোগ্রাম করা হলো আবার সাংবাদিকদের আরেকটা অংশ থেকে। এটা আমরা দেখেছি। তো সেখানে আমরা যদি বলি যে এইখানে আমাদের সাংবাদিকদের ভূমিকা ছিল না, তাও তো ছিল। এরপরে আমরা একটি প্রোগ্রামে আমি গিয়ে বললাম, যেখানে ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর, ওইখানে একটা বক্তব্য দিচ্ছিলেন উনি, আমি শুনলাম। আমি জানি ছাত্রদের আন্দোলন যখন শুরু হয়েছে তখন পেশাজীবী এবং দেশের বুদ্ধিজীবীদেরকে মাঠে নামানোর জন্য ওনাদের ভিতরে একটা প্রচেষ্টা ছিল। আমরা তো সেইটাও তো আসে নাই আমাদের সামনে, যে আমরা প্রতিবাদী নাগরিক সমাজের ব্যানারে এরকম অনেক ধরনের আন্দোলন হয়েছে। পিছন থেকে কারা করেছে, একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি তো কিছুটা জানি। তো সেখানে ওই যে বিএনপি বলছে, কেউ কেউ ছিল, আবার কেউ কেউ বিএনপি এরকম বলছে যে আন্দোলনের সাথে আমরা নাই, এটা তারা বলছে। এরকম বলছে যে দেখেন আমরা কোনো রেজিমেন্টের দল না, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এদেশে শান্তিপূর্ণ উপায়ে আমরা এদেশের ক্ষমতার পরিবর্তন চাই, আমরা কোনো সংঘাত সংঘর্ষের মধ্যে যেতে চাই না, এরকম বিএনপির অনেক নেতা বলছে। বিএনপির রুট লেভেলের সাধারণ কর্মীরা, মানে তৃণমূলের নেতা কর্মীরা, তারা যে মাঠে নেমেছিল এটা তো অস্বীকার করার সুযোগ নাই। অনেকেই হয়তো এই বক্তব্য দিয়েছেন। আপনি জামাতের কথা ধরেন, তাদের একেবারে হিডেনে তাদের বড় একটা ভূমিকা ছিল, এটি তো স্বীকার করতেই হবে। এটা আমরা যদি স্বীকার না করি তাহলে অন্যায় হবে, কারণ আমরা যতটুকু জানি। তো সেক্ষেত্রে অনেকে দাবি, কেউ একটু বাড়াই করেন, কেউ একটু নিজেকে হাইড করেন, কেউ একটু বেশি এক্সপোজ করতে চান, যারা অতীতে আসেন নাই, মাঠে পাওয়া যায় নাই, তারা এখন আসেন। এরকম সুবিধামতো কিছু লোক এটা আজীবন থাকবে। আপনি দেখবেন যে 1971 সালে যারা মুক্তিযুদ্ধ ছিল, অনেকে সার্টিফিকেট নেয় নাই, তারা মুক্তিযুদ্ধ করে নাই, পালিয়েছিল, তারা বড় মুক্তিযুদ্ধ সেজেছে, তারা মুক্তিযুদ্ধের বয়ানকে ফেরি করেছে। যারা প্রকৃত মুক্তিযুদ্ধ ছিল অনেক আছে, যারা সার্টিফিকেট নেয় নাই, তারা কোনো সুবিধাও নেয় নাই। এই 24 জুলাই গণ অভ্যুত্থানে এরকম অনেক আছে, যারা আমি জানি যে এখানে 7টা-8টা অ্যাম্বুলেন্স রেডি করে দিয়ে তারা খাবার, অ্যাম্বুলেন্সে করে খাবার পাঠাইছে, রোগী নিয়ে গেছে, এগুলো নিয়ন্ত্রণ করেছে, এগুলো মনিটর করেছে, এরকম অনেককে তো আমি জানি। সুতরাং তাদেরকে আমরা দেখি নাই আইসা যে তারা দাবি করছে। কিছু সুবিধাবাদী লোক থাকে, তাদের নিজের কৃতিত্ব জাহির করবার জন্য, ক্রেডিট নেওয়ার জন্য এদিকে অনেক পাবেন। সেটা আমাদের বিশ্লেষণ করতে হবে। এটা নিয়ে আমাদের মধ্যে বিভেদ তৈরি করবার কোনো দরকার নাই। এক শ্রেণীর মিডিয়া আছে, এক শ্রেণীর রাজনীতিক আছে, যারা ফ্যাসিবাদের দোষর যাদেরকে বলি, তারা এখন এই নিজেদের ভিতরে বিভেদ তৈরি করবার জন্য তার কতটুকু ক্রেডিট কম দেওয়া হলো তাকে ফুসলায়, যে তোমার ক্রেডিট আছে গেলে তুমি এটা দাবি করো, নাইলে হবে না। এর মানে হলো যে এটা আবার ভিন্ন ভাবে এটাকে চিত্রায়িত করে এই জুলাই বিপ্লবের পক্ষের শক্তির মধ্যে একটা বিভেদ তৈরি করতে চায়, যে বিভেদ তৈরি করবার মধ্যে দিয়ে ফ্যাসিবাদীদেরকে আবার ফিরিয়ে আনবার একটা হীন চেষ্টা বলে আমি মনে করি। এবং সেই চেষ্টাটাকে ফাইন্ড আউট করে আমাদের যারা এখানে রাজনীতিবিদ আছেন, পেশাজীবী আছেন, যাদের নিজ নিজ জায়গা থেকে এটাকে আমার মনে হয় যে ফাইন্ড আউট করে সত্যটা প্রকাশ করা দরকার এবং এই বিভেদটা দূর করা দরকার। না হয় আমরা যে নতুন একটা বাংলাদেশ চেয়েছি, নতুন বন্দোবস্তের বাংলাদেশ আমরা যেটাকে বলি, একটি করাপশন ফ্রি দেশ, একটি বৈষম্যহীন দেশ, একটি
সুষম বাংলাদেশ আমরা যেটি দেখতে চাই, সেই বাংলাদেশ পাওয়ার জন্য আমাদের নিজেদের ভিতরে বিভেদ দূর করতে হবে এবং আমাদের এই কাদা ছড়াছড়ি বন্ধ করতে হবে। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমি সংক্ষেপে জানতে চাচ্ছি, শহীদুল ইসলাম, আপনি বাংলাদেশের অন্যতম বড় সাংবাদিক সংগঠনের সভাপতি। আমাদের আর এক অতিথি রেজল করিম সাংবাদিকতার সঙ্গে জড়িত, উনি নিয়মিত লেখালেখি করেন, সংবাদ বিভিন্ন জায়গায় ওনার লেখা আমি পড়ি। আচ্ছা, আমি যেটি জানতে চাচ্ছি যে বিগত সরকারের আমলে অনেক সাংবাদিক অ্যারেস্ট হয়েছেন, তাদের হাতে হাত করা পরানো হয়েছে এবং এগুলো আপনারাই সমালোচনা করেছেন, আপনারা এর বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, কিন্তু সেই সাংবাদিক অ্যারেস্ট এই বর্তমান আমলে এবং সাংবাদিকের হাতে হাত করা পরানো, এইটাকে কিভাবে দেখছেন শহীদুল ইসলাম? দেখুন, আমরা এই গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস। সাংবাদিকদের উপরে কোনো নির্যাতন আসবে, তাদের বিরুদ্ধে কালো শক্তির বাধা আসবে, এটি আমরা চাই না কখন। এখন আপনি এটা বলতে চান কিনা যে সাংবাদিকতার নামে যারা অপসাংবাদিকতা করেছে, সাংবাদিকতা করেন, কি দলের লেজুর ভিত্তি করেছে, অ্যাক্টিভিস্টের কাজ করেছে, দলীয় মুখপাত্র হিসাবে যারা কাজ করেছে, তাদেরকে আমি আসলে সাংবাদিক আপনি বলবেন কিনা জানি না। আমি সাংবাদিক বলতে গেলে আমার কিছুটা রিজার্ভেশন এখানে আছে। তো আমরা চাই যে সাংবাদিক সে দলীয় কর্মীর ভূমিকায় অথবা ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য যারা ভূমিকা রাখছেন, তাদের বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রীয় আইনগত কোনো ব্যবস্থা আসে, তাহলে আমি সেটা বলবো যে অত্যন্ত বিবেচনার সাথে এই আইনগুলো প্রয়োগ করা দরকার। আর যদি কোনো ব্যক্তি, কোনো সাংবাদিক যদি দোষী না হন, তাকে শুধু ভিন্ন মতের কারণে তাকে যাতে হেনস্থা করা না হয়, এটি আমি সরকারের কাছে অনুরোধ জানাবো। যদি এরকম হয়ে থাকে তাহলে সেটি তারা দেখবে। আর যদি কোনো ব্যক্তিগতভাবে তিনি কোনো অন্যায় করে থাকে, সেটি তো অন্যায়ের বিচার তো আছে, সেটি সবাইকে আদালতের কাছে, আইনের কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু পেশার ক্ষেত্রে যাতে কেউ এ ধরনের হেনস্থার শিকার ভিন্নমত পোষণের কারণে যাতে না হয়, সেই বিষয়টি আমার মনে হয় যে সরকার খেয়াল করবে। এটি আমি আমার জায়গা থেকে আমি দাবিটা করছি সরকারের কাছে। রেজল করিম, আপনি কি বলবেন? আমি ওই যে শহীদ ভাইয়ের আগের যে বক্তব্যটা আর কি, যে প্রশ্নটা আপনি শহীদ ভাইকে করছিলেন যে আপনার আমাদের ইয়াং জেনারেশন যারা এই জুলাই বিপ্লবের অগ্রভাগে ছিল, তারা বলতে চান যে আপনার মানে তাদের নেতৃত্বেই আপনার বিপ্লব সফল হয়েছে। এবং শহীদ ভাই খুব কারেক্টলি বলেছেন যে এই ব্যাপার, এটা তো সত্য কথা যে আমাদের এই যে জুলাইয়ের যে বিপ্লব, সেই বিপ্লব আমাদের এই তরুণ নেতৃত্বের মাধ্যমেই সফল হয়েছে। কিন্তু এই বক্তব্যের আরেকটি অংশ যেটা আমরা আমাদেরকে কেয়ারফুলি খেয়াল করা দরকার, যেটা শহীদ ভাই উল্লেখ করেছেন যে আপনার এইটা তো এই 1 মাসের আন্দোলন ছিল না, এই 17 বছরের আন্দোলনের ধারাবাহিকতায় আপনি মনে করতে পারবেন যে আমাদের এই যে বুয়েটের শহীদ আবরার যে শহীদ হলেন, তখনও কিন্তু সারা বাংলাদেশে একটি ঝড় উঠেছিল। এবং আপনার 18 সালের যে আপনার এই কোটা বিরোধী আন্দোলন বা এর আগেও আপনার বেশ কিছু আন্দোলন আপনি মনে করতে পারবেন, যে আপনার এই যে নারায়ণগঞ্জে যে হত্যাকাণ্ড হয়েছিল, এরকম বিভিন্ন আপনার আন্দোলন কিন্তু আপনার ছিল। ইভেন মানে বাংলাদেশের যে আরেকটি দল জামাত ইসলামী, তারাও যে যুদ্ধাপরাধের যে অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছিল, তখন কিন্তু তারা আন্দোলন করেছিল। এবং তারা আন্দোলনটা একটু সীমাবদ্ধ পর্যায়ে নিয়ে গেছিল আপনার যখন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ হয়েছিল, সেই প্রতিবাদও কিন্তু 200-র বেশি জনগণ হত্যাকাণ্ড। আমরা এটা শুনেছি, শহীদুল ইসলাম বলেছেন আপনারা দুজনই মোটামুটি একমত। আসলে এখানে তো ভিন্ন মতের কাউকে সবসময় আনা বা রাখা সম্ভব হয় না। আপনারা এই কথাগুলো শুনেছি। আমি যেটি জানতে চাচ্ছিলাম যে এই যে সাংবাদিক অ্যারেস্ট এবং সাংবাদিকের হাতে হাত করা পরানো, এগুলো আপনারা সমালোচনা করেছেন, এখন কি করবে? একটা মিনিটে আমি এই কথাটা একটু শেষ করে দিই, তারপরে আপনার এই প্রসঙ্গে আসছে যে আপনার মানে আল্লাহ না করুক যদি আপনার 2024 সালের এই কোটা বিরোধী আন্দোলন যদি আপনার সফল না হতো, আপনার বিএনপি কি আন্দোলন থেকে সরে যেত, বা বিএনপি কি আপনার আন্দোলন চালাতো না, বা জামাত ইসলামী কি আন্দোলন থেকে সরে যেত? আপনার এইটা একটা ঐক্যবদ্ধ আন্দোলন ছিল, সারা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। এইটা কোনো একটা গোষ্ঠীর মানে ব্যক্তিগত ক্রেডিট না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং বিএনপি, জামাত বা অন্যান্য যে গণতান্ত্রিক শক্তি ছিল, তাদের এই আন্দোলন ছিল গণতন্ত্রায়নের জন্য, এদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য এবং সুশাসনের জন্য, যেটি শহীদ ভাই ইতিপূর্বে উল্লেখ করেছেন যে একটা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা, সুশাসন, গুড গভর্নেন্স, এইটার জন্যই এই আন্দোলন ছিল। এবং এই আন্দোলন আপনার যদি 2024 সালের জুলাইতে সফল না হতো, আগস্টে সফল না হতো, এই আন্দোলন অব্যাহত থাকতো এবং আপনার হাসিনার পতন অনিবার্য ছিল। আর আজকে আপনি যে প্রসঙ্গটি আনলেন যে সাংবাদিকদেরকে হাত করা পরানো, বা আমরা ইতিপূর্বে প্রতিবাদ করেছি,
এটি আমি শহীদ ভাইয়ের সঙ্গে আমার আসলে খুব বেশি অ্যাড করার কিছু নেই। মানে আমি আশা করি যে যারা সাংবাদিক ভিন্ন মতাবলম্বী হওয়ার কারণে তাদের বিরুদ্ধে আপনার কোনো রাষ্ট্রীয় রোষানল হবে না, কিন্তু কেউ যদি আপনার সত্যিকার অর্থে আপনার রাষ্ট্রদ্রোহী কোনো কর্মকাণ্ডে বা ফৌজদারি কোনো কর্মকাণ্ডে যুক্ত হয়ে থাকেন, যেমন আপনি খেয়াল করবেন আপনাদের ইতিপূর্বের সহকর্মী, আমি সহকর্মী শব্দটি ব্যবহার করতে চাই কারণ তারা সংবাদ মাধ্যমে ছিলেন, আপনার এই যে যারা আপনার ভারতীয় বর্ডার থেকে পালানোর চেষ্টা করেছিলেন, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে, এখন তাদের তো আইনের সম্মুখীন হতেই হবে। আপনার একজন নারী সহকর্মী, ওনাকে বিভিন্ন গণমাধ্যম বলেছিলেন যে মবের শিকার হচ্ছে, তার বিরুদ্ধে আপনার হত্যা মামলা কেন দেওয়া হবে। এখন আপনার এই যে হত্যাকাণ্ড জুলাই মাসে হয়েছিল, এইসব হত্যাকাণ্ডে তাদের উস্কানি ছিল কিনা সেটাও কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। আপনি নিশ্চয়ই আপনি যে প্রধানমন্ত্রীর যে পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী যে প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্সগুলো কি আদৌ প্রেস কনফারেন্স বলা যায়? তারা যেভাবে তৎকালীন প্রধানমন্ত্রীকে তৈলমর্দন করেছেন এবং আপনার তাকে উৎসাহিত করেছেন আপনার এই ধরনের বেআইনি কার্যকলাপে, আপনার রাষ্ট্রদ্রোহী কার্যকলাপে এবং বিরোধী দলকে দমন নিপীড়ন করার জন্য, সেগুলো আমি কিন্তু আপনার রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধের পর্যায়ে দেখতে চাই। এগুলো অপরাধ কিনা সেগুলো আপনার আইন বিচার করবে, বা আপনার এখন পর্যন্ত ওইভাবে আসলে কিন্তু আপনার যারা এই সব কার্যকলাপে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে ওইভাবে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি। এবং এখানে শহীদ ভাই উপস্থিত আছেন, আমি শহীদ ভাইকেও বলতে চাই, কারণ উনি সাংবাদিক ইউনিয়নের নেতা। এই যেসব সাংবাদিকরা সাংবাদিকতার নামে যেটা বললেন যে আমি এদেরকে সাংবাদিক বলতে চাই না, এই সব সাংবাদিকরা যেভাবে আপনার রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছেন, রাষ্ট্রের সর্বোচ্চ শক্তিকে ব্যবহার করে জনগণের বিরুদ্ধে মানে অবস্থান নিয়েছেন, জনগণের হত্যাকাণ্ডকে সমর্থন করেছেন। এই যে শহীদ ভাই বললেন যে একটি প্রেস কনফারেন্সে, আমি নাম ধরে বলতে পারি, আপনার একটি 5 তারকা হোটেলের সাংবাদিকদের একটি প্রেস কনফারেন্সে আপনার সাংবাদিকদেরকে ডিকটেট করেছে আপনার প্রধানমন্ত্রী প্রেস অ্যাডভাইজার যে কোনটাকে হত্যাকাণ্ড বলবেন, কোনটাকে মিসিং বলবেন। এইভাবে আপনার রূপকথার গল্প ফাঁদা হয়েছে, মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হয়েছে। এগুলোকে আমি ফৌজদারি অপরাধ হিসেবে ধরতে চাই, এবং এই সব ফৌজদারি অপরাধের সঙ্গে যারা জড়িত তাদেরকে আমি শহীদ ভাইয়ের মতোই সাংবাদিক হিসেবে মনে করতে চাই না, তাদেরকে ক্রিমিনাল হিসেবে মনে করতে চাই। এবং যারা সত্যিকার সাংবাদিক, যারা সত্যিকার অর্থে আপনার সাংবাদিকতার পেশায় জড়িত, তাদের পর কোনো রাষ্ট্রীয় কোনো খবরদারিত্ব বা কোনো ধরনের মানে অন্যায়, এটা আমি দেখতে চাই না। এবং আমি আশা করি শুধু বর্তমান সরকারই না, পরবর্তীতে যে সরকার আপনার ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে, তারাও সাংবাদিকদের স্বাধীনতা রক্ষা করবে। এবং আমার দল বিএনপির কথা তো একদম জোর গলায় বলতে পারি যে আপনার যখন শেখ মুজিবুর রহমান সাহেব 4টি পত্রিকা বাদে অন্য সব পত্রিকাকে ব্যান করেছিলেন, জিয়া রহমান সাহেব সমস্ত পত্রিকার ডিক্লারেশন উন্মুক্ত করে দিয়েছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। বেগম খালেদা জিয়া তার 2 টার্মের শাসন আমলে সাংবাদিকদের প্রতি উনি সত্যিকার অর্থে আপনার সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার ব্যাপারে উনি নিজে ব্যক্তিগতভাবে আপনার উদ্যোগী ছিলেন। এবং জনাব তারেক রহমান সাহেব এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন, এটা আমি শুধু আশা না, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ধন্যবাদ। হ্যাঁ রাজীব ভাই, আমি এক মিনিট একটুখানি অ্যাড করতে চাই। যে বিষয়টা আপনি বললেন যে সাংবাদিকদের হাত করা পড়ানো, হ্যাঁ এটি আসলে আমাদেরকে পীড়া দেয়। কখন থেকে জানেন? আপনি দেখবেন যে এই যে আমি যে সাংবাদিক ইউনিয়নের অফিসে বসে আছি এখন, এটা ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অফিস। আমার এই পাশের একটা রুহুল আমিন গাজী ভাই বসতে, যিনি দীর্ঘদিন ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব দিয়েছে। তার নেতৃত্ব নিয়ে, সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলন নিয়ে, তাদের কাজ নিয়ে কোনো প্রশ্ন নেই। সেই লোকটাকে হাতে হাত করা পরিয়ে অফিস থেকে নিয়ে গিয়ে তাকে দীর্ঘ 1.5 বছর জেলে রাখা, বন্দি করে রাখা হয়েছিল। কোনো গণমাধ্যম তার পক্ষে দাঁড়ায় নাই। এই যে যাদেরকে আমরা বলি, যারা এই যে সুশীল সাংবাদিক, যারা বিগত 16 বছরে সরকারকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছে, আমরা দেখিনি তাদের কোনো একটা বড় পত্রিকা নিউজ হতে দেখিনি। রুহুল আমিন গাজীর বিরুদ্ধে জুলুমটা করা হয়। আপনি দেখবেন সংগ্রামের বর্ষিয়ান সম্পাদক, ছবিগুলো এখনো সোশ্যাল মিডিয়ায় ভাষায় দেখবেন আবুল আসাদের মতো একজন বুদ্ধিজীবী লেখক সাংবাদিক বাংলাদেশে খুব কম আছে। সেই লোকটাকে অফিস থেকে টেনে হেসে নিয়ে তাকে জেলখানায় নিয়েছে হাত করা লাগিয়ে, তাকে দীর্ঘ প্রায় 9 মাস জেলে রাখা হয়েছে। সংগ্রামের বার্তা সম্পাদককে জেলে রাখা হয়েছে। আমরা মাহমুদুর রহমানের কথা ভুলে গেছি, তার নিউজের কারণে কুষ্টিয়াতে গিয়ে তার উপরে যে হামলাটা হয়েছে, তার রক্তাক্ত ছবিটা এখন আমাদের চোখের সামনে বাটে। কোর্টে গিয়ে তিনি এটার প্রতিকার পাননি। কোর্টে যখন বলছে, তখন বলছে যে ট্রুথ ইজ নো ডিফেন্স। এই কথা আমরা কোর্টকেও বলতে শুনেছি। এরকম একটা পরিবেশ তৈরি হয়েছিল।
কোন সাংবাদিক, আমরা আমাদের এই সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে নানা বৈরিতার মধ্যে ছিলাম, তারপরে আমরা চেষ্টা করেছি, কারণ আমাদের গণমাধ্যমগুলোকে, বিভিন্ন গণমাধ্যমগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদেরকে মামলার উপরে দৌড়ের উপরে রাখে। তো তারপরেও আমরা বলবো যে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবে, সাংবাদিকরা পেশাগত জায়গায় যদি সঠিক থাকে এই প্রত্যাশা আমার থাকবে, এবং আমি আমার জায়গা থেকে বলবো যে সাংবাদিকদের কাজের সুষ্ঠু পরিবেশ তৈরি করুন। যদি কেউ কোন সাংবাদিক অন্যায় করে তার জন্য বিচারের জন্য আপনার প্রেস কাউন্সিল আছে, আদালত আছে, সেখানে যাই, আমরা সেখানে যাব, কিন্তু সাংবাদিককে যাতে অতীতের মতো আওয়ামী আমলের যেটা হয়েছে সেটা যাতে না হয়, এই প্রত্যাশা থাকবে আমার এই সরকারের কাছে। ধন্যবাদ শহীদুল ইসলাম, ধন্যবাদ রেজাউল করিম। আসলে আমরা পরিবর্তন চাই, সেই পরিবর্তনটা যেন খারাপ থেকে ভালোর পথে হয়। ধন্যবাদ আবার সবাইকে, ভালো থাকবেন। ধন্যবাদ।